আসসালামু আলাইকুম। নবগা টিভির ধারাবাহিক আয়োজন সমসাময়িক রাজনীতিতে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সমসাময়িক রাজনীতি যেখানে আমরা রাজনৈতিক বিষয় সহ সার্বিক বিষয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোডে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব সাজিদুর রহমান নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জেনারেল জেলা বিএনপি। তাকে আমরা আমাদের মঞ্চে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। সুস্থ আছি, ঘরের মাথা দিয়ে শুচ্ছি আর কি। ধন্যবাদ। আজকের এই দিন আমরা জানি আজ কেসি কলেজের সাবেক ভিপি শাহজাহান নূর মিঠু তার 34তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে আমরা নবগা টিভির পক্ষ থেকে সাবেক এই ছাত্রনেতাকে গভীরভাবে স্মরণ করতেছি। সাবেক ছাত্রনেতা ভিপি শাহজাহান নূর মিঠু, তার নাম আমরা অনেক শুনেছি, তাকে আমরা অনেক শুনেছি এবং তার বিষয়ে আলোচনা হয়, কিন্তু আসলে ওইভাবে তো আমরা সামনে থেকে দেখিনি এবং তার বিষয়ে অনেক কথা হয় এবং প্রচলন আছে অনেক কথা। তো সেই বিষয়ে আমরা আপনার মুখ থেকে জানবো, যেহেতু আপনি তার সহযোদ্ধা এবং এক কথা বলা যায় যে সহপাঠী, একই প্যানেলে একই ছিলাম। প্যানেলে ছিলেন। সেই ক্ষেত্রে আপনি অনেক বিষয় জানেন যেগুলো আসলে অজানা তথ্য। সেই অজানা তথ্যগুলোই আমরা আজ তার জনপ্রিয়তার কারণ এবং অজানা তথ্যগুলো আমরা আপনার থেকে শুনবো। তো প্রথমেই আপনাকে আমাদের নবগা টিভির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম এবং আপনি যে আপনার মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রথমত আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি তো সরকারি কেসি কলেজ যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেখানে এজিএস। এজিএস পদপ্রার্থী ছিলেন। সাবেক ভিপি মিঠু, তিনি ছাত্র হিসাবে বা ছাত্র প্রতিনিধি হিসাবে কেমন ছিলেন, তাকে কেমন পেয়েছিলেন? আচ্ছা, আপনাকে আমি শুরুতেই আপনার মাধ্যমে নবগঙ্গা টিভি যারা দর্শক আছেন, যারা আমাকে দেখছেন শুনছেন, তাদের সবাইকে আমি ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ 17ই সেপ্টেম্বর। আজ থেকে চৌত্রিশ বছর আগে আহ, আমার নেতা, আমি যে প্যানেলের এজিএস প্রার্থী ছিলাম 1990-এর কেসি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে, সেই প্যানেলের ভিপি প্রার্থী ছিলেন শহীদ শাহজাহান মিঠু ভাই। জিএস প্রার্থী ছিলেন আনোয়ার ইসলাম বাদশা ভাই। প্রভিপি ছিল মনিরুল ইসলাম বাবলু ভাই এবং আমি এজিএস প্রার্থী ছিলাম সাজিদুর রহমান পপ্পু আমি। তো আপনি মিঠু ভাই সম্পর্কে জানতে চেয়েছেন। মিঠু ভাই আসলে খুব খুব সাধারণ একজন ছাত্র ছিল, সাধারণ মানুষ ছিল। তার চলাফেরা, কথা, কাজ, এগুলো মানে খুব সহজেই একটা মানুষকে আকৃষ্ট করার জন্য যে উপাদান, যে বিষয়গুলো থাকা দরকার, গড গিফটেড ব্যাপার, এটা ওনার ভিতরে ছিল। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করতাম, কিছু শিখেছি। তো আমরা যেটা লক্ষ্য করতাম, আমি তখন অনেক ছোট, সবেমাত্র কলেজে আসছি, আসার পরে নেতা হিসেবে ওনাদের পেয়েছি। তো কলেজে আসার পর আমি লক্ষ্য করতাম যে সবার আগে মিঠু ভাই বা বাদশা ভাই এরা কলেজে ঢুকতো, বড় মজিদ ভাই, ছোট মজিদ ভাই, এরা সবার আগে কলেজে ঢুকতো। এবং নেতৃত্বের প্রতিযোগিতা ছিল। আমি দেখেছি যে কে আগে কলেজে ঢুকতে পারে, কে সব থেকে পরে বেরোবে, এরকম একটা ব্যাপার কাজ করতো। একজন ছাত্র দিনে কতগুলো ছাত্রের সাথে কথা বললো, একজন ছাত্র নেতা। আজকে কমন রুমে মেয়েদের সাথে কে কত সময় কাটিয়েছে, তাদের সমস্যা নিয়ে কে কত সময় কথা বলেছে, যে এই যে বিষয়গুলো, এইগুলোর ব্যাপারে ছিল মিঠু ভাই অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ। ওনাকে কেউ আগে সালাম দিতে পেরেছে এরকম নজির খুবই কম। উনি সবার হাতে সবার হাত দিতেন, সবার আগে উনিই সালাম দিতেন। এইটা ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি, তার মধ্যে এটা অন্যতম। তো উনি যখন কেসি কলেজে ভিপি প্রার্থী হন আমাদের দলে, তখন কিন্তু আমাদের দলে আরও একজন ভিপি প্রার্থী ছিল, আপনারা চিনে থাকবেন, এখানে শহর প্রাণকেন্দ্রেই বাড়ি। উনি এখন ব্যবসায়িক মানুষ, আমাদের সিনিয়র মোহন ভাই। উনি কলেজে কিন্তু ভিপি প্রার্থী ছিলেন ছাত্র দলের। তো কেসি কলেজে তখন তো অনার্স কলেজ ছিল না, তখন এই একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং যারা হচ্ছে যে স্নাতক শ্রেণীর ছাত্র ছিল, এরাই মূলত ইয়ার কমিটিগুলো ভোট দিয়ে
এই কে জনপ্রতিনিধি হবে ছাত্র দলের প্যানেলে, কারা প্রতিনিধিত্ব করে, বিবিজিএস এসজিএস প্রভৃতি কারা হবে, এটা ফাইনাল করা হতো। তো তখন এখানে যে ভোট ছিল, সেই ভোটে দেখা গেল যে মিঠু ভাই পাশ করে, এই মোহন ভাই নমিনেশন পেয়ে গেল, ভোটের পাশ করে গেল মোহন ভাই। কিন্তু সাধারণ ছাত্ররা পরের দিন সকালবেলা মিছিল বের করলো কলেজে। এখনো ওই দিনগুলো আমার চোখের সামনে ভাসছে, আমি মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন তাকে স্মরণ করতে, যে কলেজে মিছিল বেরোলো মিঠু ভাইয়ের নামের পর, ব্যক্তি মিঠু। এই মিছিলটা ছাত্র দলের ছিল না বা অন্য কোনো রাজনৈতিক দলের না, ব্যক্তি মিঠু স্লোগান, সাধারণ ছেলে মেয়েরা তাকে মনোনয়ন দিতে হবে। এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শেষ পর্যায়ে বাধ্য হয়ে মোহন ভাইয়ের মনোনয়ন প্রত্যাহার করে মিঠু ভাইকে মনোনয়ন দিতে বাধ্য হলেন। এবং সেই নির্বাচনে আমি এজিএস প্রার্থী ছিলাম, আমি তখন সবেমাত্র কলেজে আসছি। তো আমরা পূর্ণ প্যানেলে আমরা জয়ী হলাম, এবং ব্যবধানটা প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে এত ছিল যে এটা আসলে কোনো উদাহরণের মধ্যে পড়ে না। তো ওখানে এগুলো একটা বিষয় আছে যে 90-তে আমরা লক্ষ্য করেছি যে কেসি কলেজের তৎকালীন সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের এগেনস্টে ছাত্রদল এককভাবে প্যানেল দেয়, এবং শিবিরও এককভাবে, শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওরাও এককভাবে প্যানেল দেয়। আর বাংলাদেশ ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ যেটা ইনু গ্রুপের, এরা আওয়ামী ছাত্রলীগ, বাকশাল ছাত্রলীগ তখন ছিল, এরা সবাই মিলে একটা প্যানেল দেয়। তো সেই প্যানেলের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা ব্যাপকভাবে, আমরা পুরা প্যানেল সব ইয়ার যে শ্রেণী প্রতিনিধিগুলো ছিল এইগুলো সব টোটাল প্যানেল বলতে যা বোঝায়, আমরা সেবার ব্যাপক ব্যবধানে জয়যুগ। এরপরেও অনেকবার আমরা প্যানেল সমারা পাশ করেছি, কিন্তু ওইটা ছিল আমাদের জয়ের একটা প্রথম একটা ব্যাপার। কারণ এর আগের বছর যে নির্বাচনটা হয়েছিল, আমরা সর্বদলীয় ছাত্র ঐক্যের কাছে আমরা সেই নির্বাচনে ফেল করি, এখান থেকেই আমাদের জয়ের যাত্রা শুরু হয়। ধন্যবাদ। আপনার কথায় অনেক বিষয় উঠে এসেছে। তার আগে আমি যে প্রশ্নটা আসলে করতে চাচ্ছিলাম, ওই প্রশ্নের অনেকটাই অ্যান্সারের মধ্যে এসেছে। তারপর সেটা বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে সবার আগে আপনাদের সময় যে প্রস্তুতিটা যেটা হতো, যে সবার আগে কে কলেজে আসতে পারে, তারপরে ছাত্রদের সাথে যে সম্পর্কের বিষয়গুলো, এগুলো আপনাদের মধ্যে প্রতিযোগিতা হতো, যেটা আসলে আলটিমেটলি একটা ছাত্র নেতার মধ্যে থাকার প্রয়োজন। এটা আপনারা সেগুলো নিয়ে প্র্যাকটিস করতেন এবং চর্চা করতেন। এটা আপনার কথার মধ্যে ফুটে উঠেছে। তো এই বিষয়টা আমাদের সবার জন্য অনুকরণীয়। তারপরে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি যে তার সাথে যে সর্বস্তরের ছাত্রছাত্রীদের যে সম্পর্ক, এটা কেমন ছিল? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে তার সাথে সে আসলে তার শারীরিক বর্ণনা যদি দেয়, খুব ছোট্ট মানুষ ছিল, কালো ছিল, দাঁতগুলো ছিল সাদা চকচকে, হাসলে বোঝা যেত। হ্যাঁ, তো মিঠু ভাই কারো হাতে হাত দিলে সেই ছেলে ছাত্র দল করতে হবে তাকে। তার মধ্যে আমি সে কথা আগে গড গিফটেড কিছু ব্যাপার ছিল যেগুলো আমাদের মধ্যে আল্লাহ দেয়নি, ওনার মধ্যে দিছিল। উনি কোনো ছাত্রের হাতে হাত দিলে উনি ছাত্রদল করবেন, সে ছাত্র, এবং অন্তত ছাত্রদল না করলে অ্যাটলিস্ট সে ছাত্রদল প্যানেলে ভোট দেবে সমর্থক হিসাবে, সমর্থন যোগাবে। তো উনি ওনার মূল যে ব্যাপারটা ছিল মানুষের সাথে হেসে কথা বলা। সাধারণ ছাত্র, একটা ছাত্র কেসি কলেজে ভর্তি হতে পারছে না, দরিদ্র, তাকে অর্থনৈতিকভাবে তারও যে সামর্থ্য ছিল তা না, কিন্তু কলেজে যে ওই দাপ্তরিক কাজে সহযোগিতা করা, প্রিন্সিপালের সাথে কথা বলে তার যাতে টাকা কম নেওয়া, বা আমরা যারা আমাদের ওই সময় যারা সিনিয়র ছিল, বিশেষ করে এম এ মজিদ ভাই সহ আরও যারা ছিল, তাদের কাছ থেকে বিন্দু বিন্দু সহযোগিতা নিয়ে ওই ছাত্রটা এই করা। তৎকালীন সময়ে আমাদের জেলা বিএনপির আমাদের অভিভাবক ছিলেন আমাদের নেতা মশিউর রহমান ভাই, উনি সহযোগিতা করতেন। তো এইভাবেই এই ছাত্রছাত্রীদের কাছে সে একটা মানে নেতা হিসাবে মানে সেই জনপ্রিয় হচ্ছে। যে একজন দরিদ্র ছাত্র যদি কেসি কলেজে ভর্তি না হতে পারে, যদি খাবার না পায়, তার মেসে গেলে খাবার পাওয়া যাবে এবং মিঠুবার কাছে গেলে ভর্তি হওয়া যাবে, এরকম একটা ব্যাপার ছিল। এইটাই বোধহয় জনপ্রিয়তার একটা মাপকাঠি হতে পারে। ছাত্রছাত্রীদের তার একদম একটা নিবিড় সম্পর্ক ছিল এই কারণে। আপনার কথায় ফুটে উঠেছে সেটা। এবার আসি আমরা একটু নির্বাচন কেন্দ্রিক আসি। আপনারা যে সময় জয়ী হলেন, বিপুল সংখ্যক ভোটে সেই সময় আপনারা জয়ী হয়েছিলেন, এবং ওই সময় আমরা যতটুকু জানতে পারি যে বামপন্থী যে ছাত্র রাজনীতি একটা ব্যাপক বিস্তার ছিল।
তো সেই সময় আপনারা বিশেষ করে ছাত্র মৈত্রীর বিস্তার ছিল, তো সেই সময় আপনারা জয়ী হলেন, মানে এই বিষয়টা আসলে কিভাবে জয়ী হয়েছিলেন, আপনাদের স্ট্র্যাটেজি কেমন ছিল? না, আমরা হচ্ছে যে ছাত্রদল সংগঠনটা আসলে তখন আমাদের সারা বাংলাদেশে তখন জয় জগৎ চলছে। ঢাকা ডাকসু আমরা তখন পেয়েছি, আমানুল্লাহ আমান ভাই তখন হচ্ছে যে ভিপি হলো, ওখানেও আমরা ফুল প্যানেল পেয়েছি। এরকম সারা বাংলাদেশে ছাত্রদল একটা জোয়ার চলছিল। হ্যাঁ, সেই তো নিশ্চয়ই ঝিনাইদহ সারা বাংলাদেশ থেকে তো আলাদা না। তো সেই জায়গায় সাধারণ ছাত্রছাত্রীদের এরশাদ বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে ছাত্রদলের ভূমিকার কারণে সাধারণ ছাত্ররা একটা মানে কি বলবো একটা ম্যান্ডেট দিয়ে দিছিল যে রাজপথের সাহসী সংগঠন এবং দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে এবং স্বৈরাচার এরশাদ সরকারকে পতন করতে যেহেতু ছাত্রদল বাধ্য হয়েছে, এই কারণে এই ম্যান্ডেটটা ছাত্রদলের তখন সাধারণ ছাত্রছাত্রী মানে সংগঠন নির্বাচন হইলে তখন ছাত্রদল ফুল প্যানেল এবং সংগঠন মানে ছাত্রদল। এই কথা আপনি ঠিকই বলেছেন যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ছাত্র সংগঠন তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যেটা আমরা এখনো বলি। আর এই অঞ্চলে আবার তার ভিন্নতা ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই পাবনা, পদ্মার এই পাড়, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, তারপর যশোর, খুলনার কিছু অঞ্চল, এই অঞ্চল দিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রী বা বাম সংগঠনের একটা আধিপত্য ছিল, বিশেষ করে ছাত্রমৈত্রীর। এবং জাসদ ছাত্রলীগের যে আমি আগেই বলছি হাসানুল্লাহ খানের যে গ্রুপ, ওনাদের এই গ্রুপটা বাকশাল ছাত্রলীগ তখন আমি বলবো আওয়ামী ছাত্রলীগ থেকে বাকশাল ছাত্রলীগ তখন শক্তিশালী ছিল জেনে। তো এই এই বিষয়গুলো তখন বাম সংগঠনগুলো একটা মোর্চা গঠন হয় বাম এই ছাত্রমৈত্রী সবাইদের সাথে। তখন সরবরাহ যে নিষিদ্ধ সংগঠন, তার একটি ছাত্র সংগঠন ছিল, তার নাম ছিল বিপ্লবী ছাত্র মঞ্চ। এবং হক গ্রুপ, বিপ্লবী কমিউনিস্ট পার্টি এমএল, ওদের একটা ছাত্র সংগঠন ছিল, তাদের নাম ছিল জাতীয় ছাত্রদল। এই তো তারপরে এইরকম আরো তখন আছে যে আমাদের জলিয়াপার একটা সংগঠন ছিল, সেটা ছিল ছাত্র ইউনিয়ন। বা এখানে এরকম আরো অনেক সংগঠন ছিল। তারপর প্রত্যেক সংগঠনের যে মাদার সংগঠন যাই হোক, কলেজ ক্যাম্পাসে তাদের কিন্তু প্রতিনিধি ছিল, যেটা এখন তো আর ওই কালচারটা নাই। এখন ছাত্রদল এতদিন ছিল না, এখন ছাত্রলীগ তো হারিয়ে গেছে, নিষিদ্ধ সংগঠন। তো এখন আছে ছাত্রদল, ক্যাম্পাসে ছাত্র শিবির, কিন্তু তখন অনেকগুলো সংগঠন ক্যাম্পাসে তাদের কার্যক্রম ছিল। হ্যাঁ, এবং একটা ছাত্র দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে প্রবেশ করার পরে ক্লাসরুমে যেতে অন্তত 10টা ছাত্র সংগঠনের নেতাদের সাথে তার কথা হয়েছে বা পরিচয় হয়েছে বা সৌজন্য আলাপ হয়েছে, এরকম একটা পরিবেশ ছিল। এখন তার এই কালচারটা নেই। ছাত্র রাজনীতি সেই সময় একটা সুসময় চলছিল বড় আপনার হ্যাঁ, কথা। হ্যাঁ, সুসময় বটে। সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক ভাবে কিভাবে আপনারা স্ট্র্যাটেজি ফলো করছিলেন, যার কারণে আর কি আপনাদের প্রতি মানুষের এত মানে আমি ছাত্রদের আমি 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 সে কথা আগেই বললাম যে দীর্ঘ আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 81 সালে 30শে মে মারা যাওয়ার পরে তখন এই ছাত্র সংগঠনটি স্বৈরাচার এরশাদ সরকার ক্ষমতা নিয়ে নেওয়ার পরে আব্দুল সাত্তার সাহেবের পরে তখন এই দীর্ঘ 8-9 বছর ছাত্রদল এককভাবে তারা এই সরকারের বিরুদ্ধে তারা কর্মকাণ্ড করেছে, আন্দোলন সংগ্রাম করেছে এবং একটা পর্যায়ে তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করেছে। তো এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে নেতৃত্ব, সেটা কিন্তু ছাত্রদল দিয়েছে এবং ছাত্রদলের সাথে আরো অনেক সংগঠন ছিল, কিন্তু মূল ভূমিকাটা পালন করেছে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ডাকসু। তো সেই জায়গা থেকে আমরা এই কারণে সারা বাংলাদেশে তৎকালীন সময়ে আমরা এই ম্যান্ডেটটা পেয়েছিলাম যে না, যে সংগঠনটি সাধারণ ছাত্রদের পক্ষে, তাদের দাবি দেওয়ার পক্ষে, এই বিষয়টা তখন প্রতিষ্ঠিত ছিল, যার কারণে এইটা সম্ভব হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমরা যেহেতু ভিপি মিঠু সাহেবের নিয়ে কথা চলছে, সেহেতু তার বিষয়ে একটু আসবো যে যে ঘটনার প্রেক্ষিতে প্রেক্ষাপটে তার মৃত্যু হলো, সেই ঘটনার প্রেক্ষাপট কেমন ছিল সেই বিষয়ে একটু বিস্তারিত জানবো। আসলে এই হয়ে তো গেল 34 বছর। তো মিঠু ভাই ওই দিন ঝিনাইদহতেই ছিলেন না, মিঠু ভাই কুষ্টিয়াতে পরীক্ষা দিতে গেছিলেন। তো ঝিনাইদহ শহরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ছাত্র মৈত্রীর একজন ছাত্রনেতা আহত হন। এটা বিচ্ছিন্ন ঘটনা এবং যারা আহত করেন তারাও ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট ছিল, বিএনপির সাথে ছিল, কিন্তু দলীয় কোনো সিদ্ধান্ত ছিল না। তারা প্রচার মাইকের উপর হামলা করে এরকম একটা ঘটনা ঘটায়। ঘটনার পরে এই ঘটনাটা দলীয় কালার পায়, যে ঘটনার সাথে দল জড়িতই ছিল না, কিন্তু তখনকার সময়টাই ছিল এমন দলীয় কালার পায়। এবং তৎকালীন সময়ে ছাত্রমৈত্রী এই ঝিনাইদহ শহরে তাদের আধিপত্য ছিল, এটা বলতে হবে, অস্বীকার করার কিছু নেই। এবং আমাদের
এই মিঠু ভাইরে আহত বা উনি 4 সেপ্টেম্বর মার খায়, 17 সেপ্টেম্বর ঢাকাতে মারা যান। এবং একই দিনে আমার জেলা বিএনপির বর্তমান যে সভাপতি, তৎকালীন সময়ে ছাত্রদলের সভাপতি এম মজিদ ভাই, এবং বর্তমান যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উনি তৎকালীন সময়ে ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। তো তারা তখন দুইজনাই আহত হন। হ্যাঁ, মোট 3জন ছাত্রনেতা ওই দিন আমাদের আহত হয়েছে। আর মিঠু ভাই কিন্তু তখন জেলা ছাত্র দলের কোনো পদধারী নেতা ছিল না, কলেজে জনপ্রিয় ভিপি এতটুকুই। তো তখন 3জন ছাত্র নেতা আমাদের আহত হয়। তার মধ্যে 3জনের মধ্যে একজনকে আমরা ঝিনাইদহ সদর হাসপাতালে থেকে ঢাকাতে প্রেরণ করে। তো দীর্ঘ 4 সেপ্টেম্বর থেকে শুরু করে 17 সেপ্টেম্বর পর্যন্ত সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় একটা পর্যায়ে আল্লাহ তাকে নিয়ে যান। তো এই হচ্ছে মিঠু ভাইয়ের ইলিশের ব্যাপার। আর ছাত্রমৈত্রী এর আগেও ঝিনাইদহতে আরও বেশ কিছু হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং অনেকগুলো মার্ডার কেস তৎকালীন সময়ে তাদের বিরুদ্ধে হয়। এবং এর কারণে ছাত্রমৈত্রী এই মামলাগুলো, কারণ একটা ছাত্র জীবন থেকে আসলে 6 মাস হারিয়ে গেলে তো ছাত্রত্ব না থাকলে ওই পরিবারও থাকে না, সেও থাকে না। এইভাবে সংগঠনটি আসলে শেষ হয়ে গেছে। এবং তৎকালীন সময়ে আহ, মানে সব থেকে স্মার্ট ছেলেগুলো শহরে আহ, তারা ছাত্রমৃত্যু করত। এবং আহ, এটা এভাবে বলা ঠিক হবে কিনা যে তারা অতীব স্মার্ট হওয়ার কারণে কিছু অপকর্মও ছিল, যেগুলো তাদের সর্বনাশের মূল কারণ। অপকর্মের কারণে তাদের তাদের সর্বনাশের মূল কারণ এই হত্যাযোগ্য সহ বিভিন্ন বিষয়। হ্যাঁ, কারণ তখন তো পুলিশ বা র্যাব বা এই সমস্ত বিষয়গুলো তো এত এরকম ছিল না। পুলিশ বা র্যাব, পুলিশ ছাড়া তো র্যাব বা যৌথ বাহিনী এগুলো কর্মকাণ্ড ছিল না। শহরতলিতে তখন বাহিনী চলতো। এই আমাদের ঝিনাইদহ শহরের পশ্চিম অঞ্চল চাকলাপাড়া দিয়ে অঞ্চলতে ছাত্রমৈত্রী গণবাহিনী ছিল। ঝিনাইদহ পূর্ব অঞ্চলে জাসদ ছিল। এই বিশেখালী অঞ্চলদের শহরে হক গ্রুপ ছিল। হ্যাঁ, তখন কারোর রাইফেল বন্দুক নিয়ে শহরে মারামারি করতে আসতে এটা 2-1 মিনিটের সিদ্ধান্ত হয়ে যেত, যেটা এর মধ্য দিয়েও এতগুলো বাম সংগঠনের বিরুদ্ধে আমরা অবস্থান নেওয়ার পরেও আমরা জনপ্রিয় এবং আমরা শক্তিশালী ছিলাম। এছাড়াও ভিভি মিঠু সাহেবের মৃত্যুর পিছনে আর কোনো কারণ লুকায়িত আছে কিনা আপনার মনে হয় ব্যক্তিগতভাবে? না, শুধুই সংগঠন, শুধুই সংগঠন। মিঠু ভাই কুষ্টিয়া থেকে যখন ফিরে আসে তখন আরাবপুর, এখন যেটা হচ্ছে যে সাইদুল করিম মিন্টু ভাইয়ের বাড়ি, ওই বাড়ির সামনে একটা কোরের গাছ ছিল, ওখান থেকে মূলত শৈলকুবা বা ওই রোডে স্কুটার চলতো। তখন লোহার ব্রিজ ছিল। তো মিঠু ভাই ওই ইসির থেকে পরীক্ষা দিয়ে, কুষ্টিয়া থেকে পরীক্ষা দিয়ে আসার পথে ওখানে দাঁড়িয়ে ছোট মজিদ ভাই এবং সে দুজন গল্প করে। এই অবস্থায় তাকে হচ্ছে আহ, আহত করা হয় বা ধরে করা হয়। তো এইটা ছিল আহ, আহ, যেটা পরিকল্পিত কোনো বিষয় এরকম না। কারণ মিঠু ভাই যে কুষ্টিয়াতে আসছে এটা ছাত্রবৃত্তি জানার কথা না। এখান থেকে বা কারা আহ, সংবাদ দেওয়ার পরে তারা তাৎক্ষণিকভাবে এসে এই ঘটনাটি ঘটায়। তো এটা পরিকল্পিত বা যে ওই দিন মিঠু ভাই যে ঝিনাইদহ ছিল তাও কিন্তু না, এটা জি এরকম কোনো কিছু না। জি, ধন্যবাদ। বিষয় হচ্ছে আরেকটা বিষয় যে ঝিনাইদহতে বহুল প্রচলিত একটা কথা আছে এবং একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় যে আপনাদের ভিপি মিঠু সাহেবের মৃত্যুর পিছনে আরেকটা কারণ দাঁড় করানো হয় যে তার চিকিৎসা ঠিক মতো দেওয়া হয়নি, এবং এই চিকিৎসার পিছনে একটা কাহিনী বলা হয় যে তিনি অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে বড় আহ, তার একক আধিপত্য চলছিল, এমন কোনো বিষয় আছে কিনা যে যে বিষয়টা কেন্দ্র করে তার প্রয়োজনীয় চিকিৎসা এরকম দেওয়া হয়েছিল না? এটা প্রচলিত একটা কথা, এই প্রচলিত কথা সম্পর্কে আপনার মতামত কি? না, এটা হচ্ছে কি যে ওই মিঠু ভাই মার খাওয়ার পরে তো মিঠু ভাই ঢাকায় চলে গেলেন, রেফার করা হলো ঢাকা মেডিকেল উন্নত চিকিৎসার জন্য। মিঠু ভাইয়ের এখানে যারা মারে পার রক কেটে দেয়, এবং তাকে সে যখন পাকা একটা ইসের পরে পড়ে যাওয়ার পরে তার হকি স্টিক দিয়ে তার বুকের উপরে, হ্যাঁ, বা পিঠের ইসে একাধারে অনেকক্ষণ পিটানো হয়। তার ভিতরে আসলে আহ, এক ধরনের ক্ষত তৈরি হয়, যেটার কারণে সে 4 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর কষ্ট পেয়ে মরেছে। এখন এরকম কথা আমি এর আগে কখনো শুনিনি। বিচ্ছিন্নভাবে আহ, কিছু মানুষ বলে এরকম, তো এটা বিচ্ছিন্ন কথা আসলে। যে কথাটা আপনারা বলতে চান বা আপনি যে প্রশ্ন করলেন এর কোনো ভিত্তি নাই। এটা মানুষের, যারা আমাদের প্রতিপক্ষ আছে, যারা আমাদেরকে পছন্দ করে না, বিএনপিকে পছন্দ করে না, তারা এরকম একটা কথা বলতে চাই, এর কোনো ভিত্তি নেই। জি এটা জি, ভিত্তিহীন। ভিত্তিহীন কথা, যেটা আসলে আপনাদের এক কথায় বলা যায় উম, আহ,
নাম খারাপ করার জন্য করা হয়, আপনি সেটা বলছিলেন। এর পরবর্তীতে আমরা আসি যে সেই সময় তাকে হত্যা করা হলো। সে সময় আপনাদের দলীয় বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিনা? হ্যাঁ, আমরা তাৎক্ষণিকভাবে তখন এখন তো এই কালচারটা আ নেই ঝিনাইদহতে। আগে আমরা ওই কোনো সংগঠন মারামারি বাধলেই ওই এই অফিস, সেই অফিস এই ভাঙচুর হতো। তো তাৎক্ষণিকভাবে আমরা যেহেতু এটা ৯০ র পরে ৯১ পরের ঘটনা এটা। ৯১ তখন তো আমরা রাষ্ট্র ক্ষমতায় দল, এখানে ৪ টে এমপি আমাদের, সদরের এমপি আমাদের, মশিউর ভাই তখন এমপি। তো তখন স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে যারা ছাত্র মৈত্রীর সাথে জড়িত, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা আসামি, আমরা তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক অ্যাকশন নিই এবং আমরা এই বিষয়টা আমরা শুধু যে তাদের বিরুদ্ধে ফিজিক্যাল অ্যাকশনে যাই বিষয়টা কিন্তু এরকম না। আমরা মূল যে কাজটা সেটা সাংগঠনিকভাবে আমরা তাদেরকে নিঃশেষ করি এবং আজকে যে ছাত্রমৈত্রী যে শূন্যের কোঠায়, এটা কিন্তু তৎকালীন সময় আমাদের স্টেপের কারণে যে আমরা ওদের প্রত্যেকটা নেতা কর্মী যে ওদের দল করবে এরকম পরিবেশে বা পর্যায়ে আমরা রাখছিলাম না। জি। ধন্যবাদ। আ এরপরে যে বিষয়গুলো এসে থাকে সেটা হচ্ছে আমরা তার জনপ্রিয়তার কথা তো আমরা এর আগেও আলোচনা করলাম। তারপরে আবার একটু মানে আপনার কাছে আবার ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে কেসি কলেজে তাকে সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতাদের একজন ধরা হয়। তাকে এই যে সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতাদের মধ্যে একজন ধরা হয়, এর পিছনের কাহিনী এবং আপনার মানে আমি আপনি আমি কিভাবে আমি এটা আমি মূল্যায়ন আমি করেন? সেটা আপনার বলেছি। জনপ্রিয়তার মাপকাঠি তো আসলে এখানে তার ব্যক্তি জনপ্রিয়তা ছিল। সাধারণ ছাত্রদের মধ্যে সে স্বতঃস্ফূর্তভাবে মিশতে পারত। একটা ছাত্র বা একটা ছাত্রীর মন জয় করার জন্য কি ধরনের কর্মকাণ্ড করা দরকার উনি এটা বুঝতেন। সেইভাবে করেছেন এবং যার কারণে উনাকে দল মনোনয়ন না দিলেও উনি উনার মনোনয়ন কিন্তু একটা পর্যায়ে দলকে বাধ্য করেছেন উনাকে দিতে। এবং উনি সেই সাধারণ ছাত্রছাত্রী এবং দলের ভোট নিয়েই কিন্তু উনি পরবর্তীতে উনি ভিপি হয়েছেন। তো এইটা উনার ভিত্তিই ছিল উনার ব্যক্তি আচরণ এবং সেই সাথে আমরাও তো পাস করেছি। সর্বদলীয় ছাত্র ঐক্যের এগেইনস্টে, তাই না? তো সেখানে সংগঠন তো অবশ্যই একটা ফ্যাক্টর ছিল। আর সেই সাথে উনার ব্যক্তি আচরণ দুটো মিলে এই প্যানেলটার জন্য আ একটা সুখময় একটা ব্যাপার ছিল। আচ্ছা, এখানে প্যানেলের কথা আসলো। তো এ আপনারা তো ছাত্র দল থেকে নির্বাচন করেছিলেন। যেটা আমাদের প্রশ্নের জায়গা যে ছাত্রলীগের প্যানেল থেকে তার ছোট ভাই নির্বাচন করেছিল। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এইটা আপনি বলেছেন, এইটা প্রশ্নর এই উত্তর দিতেই আমাদের এই যে চুল সাদা হয়ে গেল। আসলে মিঠু ভাইরা ২ ভাই ১ বোন। মিঠু ভাইয়ের ছোট একটা বোন, তার ছোট হচ্ছে যে আরেকটা ভাই। ওর নাম হচ্ছে আলম। আমাদের খুব আদরের। আমরা মিঠু ভাই মরে যাওয়ার পরে প্রত্যেক বছরে আমরা ওই তার কবর জিয়ারত করতে যেতাম। ওখানে আমরা কাঙালি ভোজ করতাম, দোয়া মাহফিল করতাম। তো আমরা এই কর্মকাণ্ডের ভিতর দিয়েই মিঠু ভাইয়ের ছোট ভাই, মিঠু ভাইয়ের আবার আ মামার বাড়ির পরিবারের বা ইসের আওয়ামী লীগের সাথে কেউ জড়িত ছিল। এই জায়গা থেকে তার ছোট ভাইটা বিপথগামী হয়ে যায় শহরে আসার পরে এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন ধরনের জড়িয়ে যায় এবং ছাত্রলীগের ছেলেরা যেহেতু মিঠুর ভাই, মিঠু অনেক জনপ্রিয় ছাত্রনেতা, তাকে ব্যবহার করে এবং তাকে ব্যবহার করে তাকেই কেসি কলেজে আ মনোনয়ন দেয়, ভিপি মনোনয়ন এবং সাধারণ ছাত্ররা মিঠুর ভাই হিসাবে তাকে কিন্তু গ্রহণ করে। ছাত্রলীগ বা ছাত্র দলের বিরুদ্ধে বিষয়টি এরকম ছিল না। মিঠুর ভাই এবং তারপরে সে ছাত্রলীগ করতো। তার বিরুদ্ধে আমাদের উচ্চারণটা নমনীয় ছিল আসলে। যার কারণে সে পরবর্তীতে পাস করে এটা সত্য। তো তার এই যে আ ছাত্রদলের বিরুদ্ধাচারণ বা মিঠু ভাইয়ের আদর্শ বা যার জন্য রক্ত দিল তার বিরুদ্ধে তার যে অবস্থান, কেন কি জন্য এই প্রশ্নটা আসলে আমারও ইচ্ছা যে কোনো একদিন সময় পেলে ওই ছেলেটার কাছে করা দরকার যে কেন তুমি এরকম করো বা করলে? আশা করি আপনি সেই প্রশ্নটা করবেন। তার আগে আ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। তার আগে আমরা একটু অন্য বিষয়ে জানতে চাইবো যে আপনি বর্তমান যে ছাত্রনেতা বা বর্তমান ছাত্রনেতাদের দেখছেন, এদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আপনাদের রাজনৈতিক আদর্শ থেকে তাদের প্রতি কি চাওয়াটা থাকবে? না, যারা এখন সংগঠন করছে
তাদের মধ্যে আসলে পলিটিক্যাল যে যে বিষয় পড়াশোনা থাকতে হবে। একটা ছাত্র তাকে নিয়মিত কলেজে যেতে হবে, যেটা তো গত 17 বছর প্রায় চর্চা ছিল না, কলেজে এককেন্দ্রিক হয়ে গেছে। ছাত্রলীগ যেত, প্রতিপক্ষ সংগঠন নাই, এখানে চর্চার কোনো জায়গা ছিল না প্রতিপক্ষ সংগঠনগুলো। তো এখন আমার কথা হচ্ছে যে আমাদের যে দীর্ঘ 15-17 বছর যেটা শেষ হয়ে গেছে, এই 15-17 বছরে যদি আমরা 10টা ছাত্র সংসদ নির্বাচন করতে পারতাম, তাহলে আমরা আরো কিছু আমরা উদীয়মান নেতা আমরা পেতাম, যেটা কিনা রাষ্ট্র এবং সমাজের কল্যাণে তাদের দায়িত্ব পালন করতে পারতাম। আমরা সেটা পারিনি। একটা দীর্ঘ গ্যাপ জাতিকে শেষ করে দেওয়ার জন্য, জাতির নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগের সিদ্ধান্তে এমনটি করেছে আসলে। তো এখন ওই জায়গায় আমাদের ফিরে যেতে হবে, যে জুলাই আন্দোলনে যে দাবি দেওয়ার ভিত্তিতে আমাদের ছেলেরা প্রাণ দিল, সেটা তো আসলে একই কারণে। যদি ছাত্র সংগঠনগুলো তাদের অ্যাক্টিভিটিস থাকতো ক্যাম্পাসে, তাহলে এই যে আজকে যে দাবিগুলো নিয়ে আজকে সমস্যারে আমরা ছাত্র জনতা যে রাস্তায় নামলে, এটা তো প্রয়োজন হতো না। প্রত্যেক বছরই ছাত্রদের একটা কমিটমেন্ট থাকতো, এইটা করতে হবে, ওইটা করবো, না করলে পরবর্তীতে ইলেকশনে সাধারণ ছাত্ররা তাকে বয়কট করতো, যার কারণে সে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা তো রক্ষা করা লাগতো। তো এটা সারা বাংলাদেশের ছাত্র সমাজের যারা প্রতিনিধিত্ব করে সাধারণ ছাত্ররা নির্বাচনের মাধ্যমে এই অবস্থাটা শেষ করে দেওয়ার কারণে, আসলে এই অবস্থা তৈরি হওয়ার কারণেই আজকে জুলাই আন্দোলন এবং 36শে জুলাই পর্যন্ত যে আন্দোলন, সেটা হচ্ছে যারা আত্মহত্যা দিল। এই কারণেই কিন্তু মৌলিকভাবে একটু গভীরে গেলে দেখা যাবে যে বিষয় কিন্তু একই। তো এখন ওই জায়গা থেকেই যারা এখন কলেজ ক্যাম্পাসে ফিরে এসছে, রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তাদের সাধারণ ছাত্রদের কাছে যেতে হবে এবং সাধারণ ছাত্রদের মন জয় করার জন্য যে জাতীয় কর্মকাণ্ড সেটা পরিহার করতে হবে। এখন অনেকে চুল বড় থাকে বা কলেজে যে উচ্চস্বরে কথা বলে বা তাকে মোটরসাইকেল বহন নিয়ে ঢোকে বা ছাত্রী কমন রুমের সামনে আহ, আড্ডা বা এমন অশোভন আচরণ করা বা দেখা যাচ্ছে যে শিক্ষকদের সম্মান না করা, যে এই বিষয়গুলো সে হয়তো ভাবছে কেউ লক্ষ্য করছে না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু মানুষ লক্ষ্য রেখেছে এবং রাখছে। এর কারণেই কিন্তু এই বিভিন্ন জায়গায় তার পরিণতি পেতে হয় বা পেতে হচ্ছে। এই বিষয়গুলো আমি বলবো যে আহ, যারা ছাত্র রাজনীতি করবে তাদেরকে এই শিষ্টাচার সম্পর্কে সজাগ সম্মুখ ধারণা থাকতে হবে এবং এটার ব্যাপারে তাদের যথাযথভাবে করেই তাদেরকে রাজনীতি করতে হবে। এটাই আমার মানে বলা। এই ধন্যবাদ আপনাকে। তো আমরা যেহেতু জনাব ভিপি মিঠু সাহেবের নিয়ে আলোচনা হচ্ছিল, সেক্ষেত্রে আমরা তার বিষয়ে আরেকটু জানতে চাইবো। সেটা হচ্ছে মৃত্যুর এই 34 বছর পর ঝিনাইদহবাসী তাকে এখনো স্মরণ করে এবং তাকে যে ভালোবাসে, এই ভালোবাসার কিভাবে আপনি মূল্যায়ন করেন? না, ওই যে ভালোবাসার মূল্যায়নটা এরকম যে একটি রাজনৈতিক দলের, সে যত ছোট্ট দুর্বল রাজনৈতিক দলই হোক না কেন, তার একটা কর্মী যদি রাজনৈতিক কারণে যদি খুন বা হত্যা হয় বা মারা যায়, দল কিন্তু তাকে যুগ যুগ ধরে স্মরণ করে। আজকে 17 সেপ্টেম্বর, আজকে ছাত্রদল বা আমরা যারা আছি তাকে আজকে আমরা স্মরণ করছি, আপনারা আজকে আমাকে ডেকেছেন। তো এইটাই তো, এইভাবে মানুষ একটা সংগঠনের বা একটা নেতাকে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করে। ঝিনাইদহ শহরে আপনি নাম না বলি, অনেক বড় বড় মস্তান ছিল যাদের নাম বলে মানুষ ঘুম পাড়াতো তাদের বাচ্চাদের। তারা মারা গেছে, কবে মারা গেছে মানুষ কিন্তু সেই দিনগুলো জানে না। তো রাজনীতি যারা করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদেরকে মানুষ কিন্তু এইভাবেই স্মরণ করে। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আমাদের সাথে ছিলেন একটা সময় সাজিদুর রহমান পাপ্পু সাহেব, যিনি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপি। তার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানের জন্য দিয়েছে, সেটার জন্য আমরা তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ আমাদের নবগঙ্গা টিভি দর্শক এবং আহ, সুপ্রিয় শ্রোতাদের জন্য আপনি আপনার পক্ষ থেকে কিছু বলবেন। আমি নবগঙ্গা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, আমার মতো এক অতি ক্ষুদ্র নগণ্য ব্যক্তিকে স্টুডিওতে দাওয়াত দিয়েছে। এই জন্য আমি চাই নবগঙ্গা টিভি তার পদচারণায় মুখরিত হোক ঝিনাইদহ, তার কর্মকাণ্ডে আমরা যারা আছি তারা যেন আমরা পজিটিভলি নিতে পারি। এই ধরনের কর্মকাণ্ডগুলো তারা করুক, একটা পরিবেশ আহ, নবগঙ্গা টিভি করবে, এইটা আমি প্রত্যাশা করি। আর শেষ কথা হলো এই, যে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই অবস্থাটা ধরে রাখার জন্য দায়িত্ব শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আমাদের না, এটা ছাত্র জনতা সহ সারা বাংলাদেশের মানুষের। আমরা যেন আর অতীতে
ওই পরিবেশে ফিরে না যায় যে জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি এই দেশে ভোট হবে। নির্বাচন কমিশন তথা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচনটি যেন গ্রহণযোগ্য হয়, সেই নির্বাচনে যেন আমি আমার ভোট দিতে পারি এবং দিন শেষে ভোটটা যেখানেই যাক না কেন, যেই রাষ্ট্র গঠন করুক না কেন, তাকে আমরা সবাই যেন মেনে নিয়ে পথ চলতে পারি, এরকম একটা মানসিকতা সবার মধ্যে থাকতে হবে। এই প্রত্যয় আজকে নববাংলা টিভির মাধ্যমে আমি দেশবাসীর কাছে রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।